মাঝ আকাশে উড়ন্ত এক বিমান একজন শান্ত সুদর্শন যাত্রী পাইলট অ্যাটেন্ডেন্টকে ডেকে তার হাতে একটি নোট তুলে দেয়। মেয়েটি ভেবেছিল এটি হয়তো কোনো ফোন নাম্বার, কিন্তু নোটটি পড়ার সাথে সাথেই তার মুখের রক্ত শুকিয়ে যায়। তাতে লেখা ছিল, ম্যাডাম, আমার কাছে একটি বোমা আছে, আমি চাই আপনি আমার পাশে এসে বসুন। এভাবেই শুরু হয়েছিল আমেরিকার বিমান পরিবহন ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী এবং নিখুঁত বিমান ছিনতাইয়ের ঘটনা। সেই লোকটি লক্ষ লক্ষ ডলার নিয়ে মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দেয় এবং তারপর সে চিরতরে অদৃশ্য হয়ে যায়। এই অবিশ্বাস্য কাহিনীর কেন্দ্রে রয়েছে একজন ব্যক্তি যিনি নিজেকে ড্যান কুপার নামে পরিচয় দিয়েছিলেন। 1997 সালের 24শে নভেম্বর থ্যাঙ্কস গিভিংয়ের আগের বিকেল ড্যান কুপার পোর্টল্যান্ড ওরেগন থেকে সিয়াটলের উদ্দেশ্যে যাওয়া নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট 305-এর একটি টিকিট কাটেন। বিমানে উঠে তিনি শান্তভাবে একটি বুরবন এবং সোডা অর্ডার করেন। বিমানটি টেক অফ করার কিছুক্ষণ পরেই তিনি ফ্লোরেন্স স্যাফনার নামক একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে সেই ভয়ঙ্কর নোটটি দেন। মেয়েটি প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু কুপার শান্তভাবে তার ব্রিফকেসটি সামান্য খুলে তাকে ভেতরে থাকা লাল রঙের স্টিক এবং তারের জট দেখান, যা একটি বোমার মতোই দেখতে ছিল। কুপারের দাবিগুলো ছিল খুব নির্দিষ্ট এবং পরিষ্কার। তিনি 2 লক্ষ মার্কিন ডলার চেয়েছিলেন, যা আজকের হিসাবে প্রায় 13 লক্ষ ডলারের সমান, এবং চেয়েছিলেন 4টি প্যারাশুট। তার দাবি ছিল সিয়াটল বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পর তাকে এই জিনিসগুলো দিতে হবে এবং বিনিময়ে তিনি বিমানের 36 জন যাত্রীকে মুক্তি দিবেন। তিনি ক্রুদের নির্দেশ দেন ককপিটে থাকতে এবং তার সাথে কোনো চালাকি করার চেষ্টা না করতে। কুপারের আচরণ ছিল আশ্চর্যজনকভাবে শান্ত এবং ভদ্র। তিনি পুরো সময়টা ধরে ধীরে সুস্থে কথা বলছিলেন, এমনকি ক্রুদের জন্য খাবারও অর্ডার করেন এবং তার বিল মেটাতেও বলেননি। তার এই শীতল আচরণই তাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। এফবিআই এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ বুঝতে পারছিল এটি কোনো সাধারণ ছিনতাইকারী নয়। তারা কুপারের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর বিমানটি সিয়াটল বিমানবন্দরে অবতরণ করে। এফবিআই এজেন্টরা আনমার্ক নোটের 2 লক্ষ ডলার এবং সামরিক গ্রেডের প্যারাশুট সংগ্রহ করে। বিমানটি বিমানবন্দরের একটি অন্ধকার এবং নির্জন কোণায় দাঁড়িয়েছিল। সেখানে পরিকল্পনা অনুযায়ী একজন এয়ারলাইন্স কর্মী টাকা এবং প্যারাশুটগুলো নিয়ে বিমানে ওঠেন। কুপার সবকিছু পরীক্ষা করে দেখার পর কথা মতো সমস্ত যাত্রীকে বিমান থেকে নামতে দেন, কিন্তু তিনি পাইলট, কো পাইলট, একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে জিম্মি করে রাখেন। এরপর তিনি পাইলটকে তার নতুন পরিকল্পনার কথা জানান। তিনি মেক্সিকো সিটির দিকে উড়ে যেতে চান, কিন্তু একটি নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট গতিতে। বিমানটিকে 10,000 ফুটের কম উচ্চতায় উঠতে হবে ল্যান্ডিং গিয়ার নামানো অবস্থায় এবং পাখাগুলোকে 15 ডিগ্রি বাঁকানো অবস্থায় রাখতে হবে। এটি ছিল একটি অত্যন্ত অস্বাভাবিক এবং বিপজ্জনক নির্দেশ। কোনো পাইলটই সাধারণত এভাবে বিমান চালায় না, কিন্তু বোমার ভয়ে তারা কুপারের নির্দেশ মানতে বাধ্য হন। সন্ধ্যা 7:40 বিমানটি আবার আকাশে ওড়ে। এবার তার গন্তব্য এক অজানা ভবিষ্যৎ। বিমানটি সিয়াটল থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই কুপার তার শেষ চালটি চালেন। তিনি ককপিটে থাকা ক্রু ছাড়া বাকি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ককপিটের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিতে বলেন। এরপর তিনি একা হয়ে যান বিমানের পেছনের কেবিনে। রাত 8টার কিছু পরে বিমানটি যখন সিয়াটল এবং রোনের মাঝখানের এক জড়ো বরফ শীতল এবং বন অঞ্চলের উপর দিয়ে উঠছিল, তখন ককপিটের একটি ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে। এটি সংকেত দিচ্ছিল যে বিমানের পেছনের এয়ার স্টেয়ার বা স্বয়ংক্রিয় সিঁড়িটি খোলা হয়েছে। এর কয়েক মুহূর্ত পরেই বিমানের লেজের অংশে একটি হালকা ঝাঁকুনি অনুভূত হয়। পাইলট রেডিওতে জিজ্ঞাসা করেন, সবকিছু ঠিক আছে? কোনো উত্তর আসে না। ককপিটের দরজা খুলে ক্রুরা যখন পেছনের কেবিনে আসেন, তখন তারা দেখেন সেটি জনশূন্য। টাকার ব্যাগ, 2টি প্যারাশুট এবং ড্যান কুপার কেউই সেখানে ছিল না। সেই রাতের তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে, বইছিল নরকীয় জ্বর এবং বিমানটি উড়ছিল এক জঙ্গলের উপর দিয়ে। ড্যান কুপার 2 লক্ষ ডলার এবং একটি প্যারাশুট নিয়ে সেই বরফ শীতল অন্ধকারে ঝাঁপ দিয়েছিলেন এবং তারপর তিনি যেন আক্ষরিক অর্থেই বাতাসে মিলিয়ে যান। এরপরে শুরু হয় আমেরিকার ইতিহাসের অন্যতম দীর্ঘ এবং ব্যয়বহুল তদন্ত। এফবিআই শত শত সৈন্য এবং হেলিকপ্টার নিয়ে সেই বিস্তীর্ণ বন অঞ্চলে চিরুনি তল্লাশি চালায়, কিন্তু কুপারের কোনো চিহ্ন, তার শরীর, প্যারাশুট বা টাকার ব্যাগ কিছুই খুঁজে পাওয়া যায়নি। এফবিআই কুপারে ফেলে যাওয়া কিছু সামান্য কুলু পরীক্ষা করে। এর মধ্যে ছিল তার কিলিপন টাই, 8টি সিগারেটের বাট এবং 2টি প্যারাশুটের অবশিষ্টাংশ। টাই থেকে অসম্পূর্ণ ডিএনএ নমুনা পাওয়া গেলেও তা কোনো পরিচিত ব্যক্তির সাথে মেলেনি। বছরের পর বছর কেটে যায়। কুপার এক লোক কথায় পরিণত হন, কিন্তু 1980 সালে ঘটনার প্রায় 9 বছর পর একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে। 8 বছর বয়সী একটি ছেলে ব্রায়ান ইনগ্রাম ওয়াশিংটনের কলম্বিয়া নদীর তীরে বালির মধ্যে খেলা করার সময় প্রায় $5,800 একটি বান্ডেল খুঁজে পায়। নোটগুলো ছিল ভেজা এবং পচে যাওয়া। এফবিআই নোটগুলোর সিরিয়াল নম্বর পরীক্ষা করে নিশ্চিত করে যে এটি ড্যান কুপারের মুক্তিপণের টাকারই অংশ। এই আবিষ্কারটি রহস্যকে আরও জটিল করে তোলে। টাকাগুলো নদীর তীরে পাওয়া যায়, তাহলে কুপারের কি হয়েছিল?
তিনি কি লাফ দেওয়ার সময় মারা গিয়েছিলেন এবং তার টাকার ব্যাগটি নদীতে ভেসে গিয়েছিল, নাকি তিনি বেঁচে ছিলেন কিন্তু টাকার কিছু অংশ হারিয়ে ফেলেছিলেন? এফবিআইয়ের আনুষ্ঠানিক তথ্য হলো ড্যান কুপার সেই লাফ থেকে বাঁচতে পারেননি। তিনি একজন অনভিজ্ঞ স্কাইডাইভার ছিলেন এবং সেই রাতের পরিস্থিতি ছিল আত্মহত্যার সামিল। কিন্তু অনেকেই এই তথ্য মানতে নারাজ। তাদের মতে কুপারের পরিকল্পনা ছিল নিখুঁত এবং তিনি একজন অভিজ্ঞ প্রাক্তন সেনা ছিলেন যিনি জানতেন তিনি কি করেছেন। ৪৫ বছর ধরে তদন্ত চলার পর ২০১৬ সালে এফবিআই আনুষ্ঠানিকভাবে ডিবি কুপারের মামলাটি নিষ্ক্রিয় ঘোষণা করে। কিন্তু রহস্যের সমাধান হয়নি। ড্যান কুপার কি একজন কিংবদন্তি যিনি নিখুঁত অপরাধ করে পালিয়ে যেতে পেরেছিলেন, নাকি তিনি শুধুই একজন বোকাচোর যার করুণ পরিণতি হয়েছিল সাইবেরিয়ার ঠান্ডা জঙ্গলে? এর উত্তর হয়তো কোনোদিনই জানা যাবে না। ডিবি কুপারের এই দুঃসাহসিক রহস্য নিয়ে আপনার কি মনে হয়? তিনি কি সেই লাভ থেকে বেঁচে গিয়েছিলেন, নাকি তার মৃত্যু হয়েছিল? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। ইতিহাসের এমন আরও সব অমীমাংসিত এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।